এনসিপির মুখপাত্র এবং ডক্টর ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি ভয়ঙ্কর চরম একটি সত্য উচ্চারণ করে ফেলেছেন। সেই সত্যটি তিনি মুখ ফসকে উচ্চারণ করেছেন নাকি বিশেষ কোনো নতুন খেলার অংশ হিসেবে উচ্চারণ করেছেন আমরা তা জানি না। সেই চরম সত্যটি হচ্ছে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। বুঝতে পারছেন তো, আমরা যেই ডিপ স্টেটের কথা গত 1.5 থেকে 2 বছর ধরে বলে আসছি এবং ডিপ স্টেটের খেলার অংশই ছিল এই যে তথাকথিত একটি বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলন 2024-এর 5 আগস্ট। সেটির পিছনে কারা কাজ করছিল, কারা খেলছিল, কাদের খেলার অংশ হিসেবে সে সফল হয়েছে, আমরা সেই সব কথা তো এতদিন ধরে বলে এসেছি। এখন সেই কথা খোদ সেই আন্দোলনের সামনের সারির একজন ছাত্র সমন্বয়কের মুখ থেকে বের হলো। কেন বের হলো, কেন তিনি এই মুহূর্তে এই কথাটি বললেন, সেটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। আমি সে বিষয়ে আসছি, তার আগে আরেকটু বলে নেই যে তিনি কি বলেছেন। তিনি বলছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল, বলা হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। একটু আগে বলছিলাম যে এই আন্দোলন ছিল, শেখ হাসিনা সরকারের পরিবর্তন অবশ্যই দরকার ছিল, কিন্তু যেই প্রক্রিয়ায় পতনটি ঘটানো হয়েছে সেই প্রক্রিয়ার পেছনে কাদের খেলা ছিল? এবং ডক্টর ইউনূস সরকারই তো ডিপ স্টেটের অংশ। তারা থাকতে চেয়েছিল আরো কয়েক বছর, কিন্তু সেনাবাহিনী এবং বিএনপির নির্বাচনের জন্য যে প্রবল দাবি, তার মুখে শেষ পর্যন্ত তারা পারেনি। শুধু সেনাবাহিনী কিংবা বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের দাবি কেবল নয়, আমাদের মতন ক্ষুদ্র কিছু মানুষ মুহুর্মুহু এই আশঙ্কা তো প্রকাশ করে আসছিলাম যে ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না সহজে, কিন্তু শেষমেশ তারা পারেননি। অনেক বিষয় তাদের গোমর ফাঁক আমরা করে দিয়েছিলাম বলেই। এখন প্রমাণ হিসেবে আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনা আরো 4.5 বছর ক্ষমতায় থাকতেন। 2024-এর 7 জানুয়ারি নির্বাচন হলো, আগস্টের 5 তারিখে শেখ হাসিনার সরকারের পতন হলো। বাকি সময়টা যে ডক্টর ইউনূস সরকার থাকতে চাই সেটিও মুখ ফসকে বলে ফেলেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সাবেক ধর্ম উপদেষ্টা মোহাম্মদ খালিদ হোসেন তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকারের অবশিষ্ট সময় আমরা ক্ষমতায় থাকতে চাই। কেন এই কথা বলেছিলেন? নিশ্চয়ই তার যুক্তিসঙ্গত, নিশ্চয় তার পেছনে কারণ ছিল। ঈদের জামাত সহ বিভিন্নভাবে মানুষের একটা অংশের মুখ থেকে একটা রব তোলা হয়েছিল যে আমরা ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় থাকতে চাই। তখনই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে কি হতে যাচ্ছে, কি করতে চান ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ। এবং এই নির্বাচন না হওয়ার জন্য অনেকে বলছেন বা বলে আসছেন যে ইনকলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল পূর্ব পরিকল্পনা অংশ হিসেবে, যাতে ইউনূস সরকারের সময় তুমুল একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নতুন আরেকটি বিপ্লবী সরকার গঠন করা যায়। সেই পরিকল্পনার পেছনে কারা ছিল সেটিও নিশ্চয়ই আমরা জানি। এর আগে আমি অনেকবার এই বিষয়ে কথা বলেছি। এবং বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারকে কথিত করিডোর দেওয়ার বিষয়ে যে একটি দৌড়ঝাঁপ শুরু হয়েছিল ইউনূস সরকারের পক্ষ থেকে, আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার মাধ্যমে এই কাজগুলো চলছিল, এটা তো ওপেন সিক্রেট। এবং একই সঙ্গে আমাদের চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার যে একটি বিষয়, ডিপ স্টেটের খেলার বা তাদের দাবি অনুযায়ী, সেই বিষয়গুলো তো আমরা জানি। সেগুলো তো একটা সময় বন্ধ হয়েছে, যদিও চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল সহ আরও কয়েকটি বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, দিতে পেরেছে অন্তত ইউনূস সরকার। আপনারা একটু মনে করিয়ে দিই যে শেখ হাসিনা
তার শেষ সময়ে এসে এমন একটি মন্তব্য করেছিলেন যে মিয়ানমার এবং চট্টগ্রামের কিছু অংশ মিলে পূর্ব তিমুরের মতন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমারা। যদি তাদেরকে বন্দর দেওয়া হয়, যদি তাদের কথা অনুযায়ী আরও অনেক কিছু করা হয়, তাহলে তিনি পাকাপোক্তভাবে ক্ষমতা থাকতে পারবেন, এই কথা তো বলেছিলেন। এবং তার সেই কথা তো এখন অনেকাংশে সত্য বলে প্রমাণিত হচ্ছে। আমরা জানি যে কয়েকদিন আগে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে একজনকে এবং ইউক্রেনের আরও 6 নাগরিককে আটক করা হলো, যেখানে ভারতের গোয়েন্দারা বলছেন যে তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর কাছে বিপুল পরিমাণ ড্রোন সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম তারা সরবরাহ করে আসছিল এবং তাদের একটি অংশ রয়েছে, যে পরিকল্পনা রয়েছে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার। এবং সেটিকে কেন্দ্র করে শেখ হাসিনা সেই বক্তব্য নিয়ে গত কয়েকদিন আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এটি ব্যাপকভাবে এলো এই প্রসঙ্গটি। এবং সেই সব জায়গা থেকে এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নিজের মুখ থেকে এখন ডিপ স্টেটের বিষয়ে নানান কিছু ফাঁস করছেন? আগেভাগেই বলেছি যে শেখ হাসিনা যে মন্তব্যটি করেছিলেন সেটি এখন অনেকাংশে সত্য হতে চলেছে বা প্রমাণিত হতে চলেছে। এবং আরও কিছু প্রমাণ যুক্তি তর্ক হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যাতে ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগটি ছিল বা এনসিপির বিরুদ্ধে যে অভিযোগগুলো, এনসিপি মানে সাবেক ছাত্র সমন্বয়কদের নেতৃত্বেই তো এই দলটি গঠন হয়েছে এবং জামায়াতের পরিকল্পনা ছিল বিভিন্নভাবে এবং তাদের সাথে মিশে গেছে, সেই সব অভিযোগ তাদের প্রতিও ছিল, যাতে এখন এটি অন্যের ঘাড়ে দেয়া যায়। কিভাবে দেয়া যায়? এখন আমি মোটামুটি এটুকু বলতে পারি যে এই যে ডিপ স্টেটের প্রসঙ্গটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তুললেন, এটির আরও একটি কারণ থাকতে পারে। সেটি হচ্ছে যে এর পরবর্তীতে যাতে এই ধরনের কোনো একটি অভিযোগ বিএনপির কাঁধে চাপানো যায়। যেহেতু বিএনপি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে তার মাত্র 3 দিন আগে একটি বহুল বিতর্কিত চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হলো, শুল্ক চুক্তি। সেই চুক্তি সম্পর্কে নাকি বিএনপি এবং জামাত দুই দলই জানতো, তাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলাপ করেছেন। যদিও জামাত এরই মধ্যে সেটি অস্বীকার করেছে, বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। এবং ডিপ স্টেটের খেলা যে এখনো চলছে সে বিষয়েও আমরা জানি। এবং সেই জায়গা থেকে যাতে বিএনপির কাঁধে দোষ চাপিয়ে একটা চাপ সৃষ্টি করা যায়, সেরকম একটি পরিকল্পনা থাকতেও পারে। অতএব এটুকু নিশ্চিত করে বলা যায় যে ডিপ স্টেটের খেলা কতটা ছিল এবং আগামীতেও যে আসবে বা এখনো চলছে সে সম্পর্কে আমরা মোটামুটি নিশ্চিত। আরেকটি বিষয় এই আলোচনার সাথে একটু করতে চাই। আপনারা জানেন যে আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে অনেকেই শ্রদ্ধা জানাতে গেছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন বা সাধারণ মানুষের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে শহীদদের উদ্দেশ্যে। সেই জায়গা থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অপরাধে, যেই জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সব কিছু সংগঠিত হলো এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম, 55 বছর পরে এসে সেই জয় বাংলা স্লোগান উচ্চারণ করা যাবে না। এটি তো আমরা ডক্টর ইউনূস সরকারের সময় দেখেছি, তারা তো স্বাধীনতা বিরোধী শক্তিদের সমন্বয়ে পরিচালিত হচ্ছিল। কেন এখন একটি নির্বাচিত সরকার, বিএনপি সরকারের অধীনেও আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে? আর যদি কেউ বলেন বা যদি তারা বলে থাকে যারা আটক হয়েছেন তারা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিতে গিয়েছিলেন, অপরাধটা কি? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কোনো সামাজিক কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সাধারণ মানুষ শহীদদের উদ্দেশ্যে ফুল দিতে পারবেন না, তা তো হতে পারে না। বঙ্গবন্ধু 32 নম্বরে কেউ শ্রদ্ধা জানাতে পারবেন না, তা তো হতে পারে না। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে স্বাধীনতা বিরোধী শক্তির একটি বিশাল অংশ এই সরকারের মধ্যেও ঘাপটি মেরে রয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের মধ্যে। তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে বিএনপিকে বিতর্কিত করতে অথবা বিপদে ফেলতে। আর যদি সত্যিই বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো গ্রিন সিগন্যাল থেকে থাকে, আমি যদিও এই মুহূর্তে সেটা বিশ্বাস করতে চাই না, যদিও এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড গত 1 মাসে অনেকগুলো হয়েছে, তারপরেও আমরা বিএনপির প্রতি আস্থা রাখতে চাই, মুক্তিযুদ্ধের প্রতি তারা
মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি তারা অবিচল। শুধুমাত্র রাজনৈতিক জায়গা থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে নিশ্চয় তারা এই ধরনের কোনো স্টিম রোলার চালাবে না। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই। আর যদি আমাদের বিশ্বাসের বিপরীতে অন্য কিছু ঘটে থাকে, সেটি প্রকৃতি এবং সময় বিচার করবে।